প্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের বিদ্যালয়ের শ্রেণীতে পাঠদান করতে পারছি না আমরা এই মহামারীর কারণে। তাই আমরা শুধুমাত্র তোমাদের কল্যাণের কথা ভেবে অনলাইন এডুকেশন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো দেখছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলা সাহিত্য বই থেকে কপোতাক্ষ নদ এই কবিতার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের বারবার বলেছি, বিদ্যালয়ে যখন ক্লাস নিয়েছি তখনও তোমাদের বারবার আমি বুঝিয়েছি, যে কোনো কবিতা বা গল্প বা প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে যদি তোমরা গুছিয়ে লিখতে চাও বা গুছিয়ে বলতে চাও, তাহলে অবশ্যই উক্ত কবিতাটি বা উক্ত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বারবার দেখে দেখে ভালোভাবে পড়তে হবে। তাহলে তোমাদের ওই কবিতা বা গল্পটি মেমোরিতে কনসেপ্ট হয়ে যাবে, আর সেই কবিতা বা গল্প থেকে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে। আমি তোমাদের গত ক্লাসে কপোতাক্ষ নদ কবিতাটি লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি সবকিছুই তোমাদের ভালোভাবে পড়ে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে এসব পড়াগুলো পড়েছ এবং কবিতাটি সম্পর্কে ভালো একটা ধারণা তোমাদের মনে জন্মেছে। তাহলে এসো আমরা সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করি। প্রথমে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাদের উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে। উদ্দীপকটি ভালোভাবে পড়ার পর তোমরা বুঝতে পারবে যে উদ্দীপকের মূল ভাব কি, এখানে কি বলা হয়েছে। দেখো, উদ্দীপকটি তোমরা প্রথমে আগে নিজে পড়ে নাও। আমি তোমাদের কিছু সময় দিচ্ছি। তোমরা যদি উদ্দীপকটি নিজে প্রথমেই পড়ে নাও, তাহলে তোমরা প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে অতি সহজেই দিতে পারবে। তাহলে উদ্দীপকটি পড়ে নাও। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের উদ্দীপকটি পড়া হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো উদ্দীপকে কি চেয়েছে, কি বলা হয়েছে। এবার আমি পড়ে দিচ্ছি, তোমরা সবাই মনোযোগী থাকো। ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার, এপার হতে ও পারে। ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফেরা হয়। উদ্দীপকটি পড়ে তোমরা
সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কপোতাক্ষ নদ কবিতায় কবি কোথায় গিয়েছিলেন? দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলেন। ভার্সাই নগরীতে থাকা অবস্থায় তার হৃদয়ে দেশের জন্য যে আকুলতা, কপোতাক্ষ নদের জন্য যে স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, এই উদ্দীপকেও সেই দেশের জন্য মমত্ববোধ প্রকাশ পেয়েছে। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি পড়ি, দেখি এখানে কি বলা হয়েছে। সনেটের ষষ্ঠকে কি থাকে? শিক্ষার্থীরা, তোমরা যখন শব্দার্থ টিকা পড়েছ কপোতাক্ষ নদ কবিতা থেকে, সেখানে তোমরা এই ষষ্ঠক অর্থ কি তোমরা নিশ্চয় জানতে পেরেছ। তাহলে দেখো, সনেটের ষষ্ঠকে কি থাকে? সনেটের ষষ্ঠকে কবিতার ভাবের পরিণতি থাকে, অর্থাৎ কবিতার মধ্যে যে মূল ভাবটি আছে তার শেষ পরিণতিটাই ষষ্ঠকে লেখা থাকে। যেহেতু এটা জ্ঞানমূলক প্রশ্ন, তাই এর এক কথায় উত্তর হবে সনেটের ষষ্ঠকে কবিতার ভাবের পরিণতি থাকে। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীরা, কপোতাক্ষ নদ কবিতা যখন তোমাদের আমি পড়িয়েছি তখন কিন্তু আমি খুব সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে স্নেহের তৃষ্ণা বলতে কবি এ কবিতায় কি বোঝাতে চেয়েছেন। স্নেহের তৃষ্ণা বলতে কবি জন্মভূমির প্রতি গভীর অনুরাগে কপোতাক্ষ নদের স্নেহধারা পাওয়ার ব্যাকুলতাকে বুঝিয়েছেন। স্বদেশ থেকে বহু দূরে ফ্রান্সে বসবাস করার সময় কবি জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। জন্মভূমির শৈশব কৈশোরের অম্লমধুর স্মৃতি কবিকে কাতর করে। তিনি প্রবাসে গভীর অনুভবে প্রবাসে বসে থেকেও কপোতাক্ষ নদের জলধারার কলকল ধ্বনি যেন শুনতে পান। সেই নদীর স্নেহধারা পেতে তিনি ব্যাকুল হন। কবির মনে হয় যে তার সমস্ত স্নেহ তৃষ্ণার জল যেন বুকে ধারণ করে চলেছে কপোতাক্ষ নদ। তিনি বহু নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের জল তার যেমন স্নেহের তৃষ্ণা মেটায়, তেমন করে অন্য কোনো নদ নদী তার স্নেহের তৃষ্ণা মিটাতে পারে না। তাই তিনি কপোতাক্ষ নদের কথা ভুলতে পারেন না, কারণ কপোতাক্ষ নদ তাকে যে মাতৃস্নেহে জড়িয়ে রেখেছে তা আর কোনো নদ নদী পারেনি। অর্থাৎ তোমরা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে মাতৃভূমি, মা প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, কিন্তু এই মাতৃভূমি ছেড়ে কেউ যদি প্রবাসে চলে যায়, সেই প্রবাসে গিয়ে বারবার মায়ের কথা, মাতৃভূমির কথাই মানুষের হৃদয়ে জাগ্রত হয় এবং মাতৃভূমির ভালোবাসা মানুষের হৃদয়কে কাতর করে। এবার দেখো প্রশ্ন গ, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। এখানে বলা হয়েছে যে উদ্দীপকে যে অনুভূতি প্রতিফলিত হয়েছে তা কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরার কথা বা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। উত্তরটি তোমরা জেনে নাও। উদ্দীপকে স্বদেশের গভীর অনুরাগ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। তোমরা উদ্দীপকটি পড়েছ, পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে উদ্দীপকে স্বদেশের প্রতি ভালোবাসা এবং স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, আর কপোতাক্ষ নদ কবিতায়ও স্বদেশের প্রতি ভালোবাসা, গভীর অনুরাগ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। প্রকৃত দেশ প্রেমিকরা স্বদেশের নানা সমস্যায় বা সংকটে এগিয়ে আসেন। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয়।
জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মহত্ব ও গৌরব দান করে। চিরচেনা জন্মভূমির আকাশ বাতাস, নদ নদী, সবুজ গাছপালা, আলো জল সবই অত্যন্ত প্রিয় বস্তু। কি শিক্ষার্থীরা, তোমাদের কাছেও নিশ্চয়ই মা, মাটি, মাতৃভূমি অনেক প্রিয়, তাই না? এই মাতৃভূমির আকাশ বাতাস, নদ নদী, সবুজ গাছপালা সবকিছুই কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু আমাদের জন্মভূমি ছাড়া বা জন্মভূমি ছেড়ে যদি কেউ প্রবাসে চলে যায়, তখন সেখানে গিয়ে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসায়, জন্মভূমির প্রতি গভীর অনুরাগ প্রবাসে গিয়েও মানুষ ভুলতে পারে না। উদ্দীপকে স্বদেশের জন্য গভীর অনুরাগ ও ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। একজন বাঙালি অভিবাসন ভিসা নিয়ে স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। সেখানে থাকাকালে স্বদেশের সাধারণ ঘটনা তার স্মৃতিতে কিভাবে অসাধারণ হয়ে ধরা পড়েছে সেই বিষয়টি ফুটে উঠেছে। প্রবাসী ব্যক্তির মন ছটফট করে তার প্রিয় মাতৃভূমির জন্য। স্বদেশের এই বেদনাবোধ ও ব্যাকুলতা কপোতাক্ষ নদ কবিতায় কবির স্বদেশানুরাগ ও কপোতাক্ষ নদের প্রতি গভীর অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও প্রবাসে সুদূর ভার্সাই নগরীতে বসে স্বদেশের শৈশবের নদের কথা ভেবে কি হয়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন। অর্থাৎ উদ্দীপকেও বলা হয়েছে স্বদেশের প্রতি ভালোবাসার কথা, স্বদেশের প্রতি গভীর অনুরাগের কথা। আর কপোতাক্ষ নদ কবিতায়ও কবি মাইকেল মধুসূদন দত্ত স্বদেশের প্রতি ভালোবাসা ও ব্যাকুলতা প্রকাশ করেছেন। কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ভার্সাই নগরীতে বসবাস করছিলেন, তখন তার মাতৃভূমির কথা, তার মাতৃভূমির কপোতাক্ষ নদের কথা তার বারবার মনে পড়ে যেত এবং কপোতাক্ষ নদের স্মৃতি, স্বদেশের জন্য বেদনা বোধ কবির মনকে কাতর করে দিত। তাই কপোতাক্ষ নদ কবিতায় মাতৃভূমির প্রতি, কপোতাক্ষ নদের প্রতি কবির ভালোবাসার সাথে বা ভালোবাসার অনুভূতির সাথে উদ্দীপকের মাতৃভূমির প্রতি ভালোবাসার অনুভূতির সাথে সাদৃশ্যপূর্ণ। এবার দেখো, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটির সত্যতা বিচার করো। অর্থাৎ বলা হয়েছে যে উদ্দীপকে যে অনুভূতিটি আছে তার অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা যেন কপোতাক্ষ নদ কবিতারই মূল ভাব। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে উদ্দীপকেও বলা হয়েছে মাতৃভূমির প্রতি মানুষের গভীর আবেগের কথা, গভীর অনুভূতির কথা ও ভালোবাসার কথা। ঠিক তেমনি কপোতাক্ষ নদ কবিতায়ও মাতৃভূমির প্রতি ব্যাকুলতা ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটি সত্যতা আছে। জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রয়োজনের তাগিদে অথবা অন্য কোনো কারণে সম্পর্কচ্ছেদ হলেও মানুষের অন্তর জুড়ে থাকে জন্মভূমির প্রতি গভীর অনুরাগ, ভালোবাসা। তা কখনো বিচ্ছিন্ন হয় না, কারণ স্বদেশের মাটির কাছে মানুষের ঋণের অন্ত নেই। উদ্দীপকে এক প্রবাসী বাঙালির স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। এখানে প্রবাস জীবনে স্বদেশের অতি সাধারণ ঘটনা
কিভাবে তার স্মৃতিতে অসাধারণ হয়ে ভেসে উঠেছে তাই বর্ণিত হয়েছে। উদ্দীপকের প্রবাসী বাঙালির এই আবেগ অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার কবির স্বদেশের প্রতি অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা দুজনেই তাদের শৈশব কৌশলের কথা ভেবে অস্থির হয়েছেন। কোথায় গিয়ে অস্থির হয়েছেন? প্রবাসে গিয়ে। প্রবাসে অবস্থানকালে কবি এবং উদ্দীপকেরও মূল ভাবও একই কথা, কবির স্বদেশের প্রতি ভালোবাসা, এবং উদ্দীপকেও যা বলা হয়েছে সেখানেও বলা হয়েছে স্বদেশের প্রতি গভীর প্রেম ও ভালোবাসার কথা। প্রিয় জন্মভূমিতে ফিরে আসার ব্যাকুলতা এবং স্মৃতিকাতরতার দিক থেকে তারা দুজনেই একে অন্যের প্রতিচ্ছবি, অর্থাৎ উদ্দীপকে এবং কবিতায় উভয়েরই স্বদেশে ফিরে আসার ব্যাকুলতা ও স্মৃতিকাতরতা যেন দুজনই যেন একে অন্যের প্রতিচ্ছবি। উদ্দীপকে প্রবাসী বাঙালির অনুভূতির অন্তরালে যে ভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, তা কপোতাক্ষ নদ কবিতায় প্রতিফলিত কবির ভাবের সঙ্গে একই সূত্রে গাঁথা। কপোতাক্ষ নদ কবিতায় কবির মনে শৈশবের নানা স্মৃতি প্রতিফলিত হয়েছে। প্রবাস জীবনে বারবার কবির মনে পড়েছে শৈশব কৈশোরের সঙ্গী কপোতাক্ষ নদের কথা। এই নদের সৌন্দর্য অনুভব করে এ জলে তার তৃষ্ণা মিটেছে। এই নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। উদ্দীপকের প্রবাসী ব্যক্তিরও তেমনি স্বদেশের স্মৃতিময় ঘটনাগুলো অন্য যে কোনো ঘটনা থেকে অনেক বেশি মূল্যবান। মোট কথা, জন্মভূমির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। আলোচ্য উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতায় সেই দিকটি অভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। উভয় ক্ষেত্রেই স্বদেশের প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই বা আমরা সবাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। আমরা সবাই আমাদের জন্মভূমিকে ভালোবাসি এবং এই জন্মভূমিকে কি করি? জন্মভূমির প্রতি অনেক সম্মান দেখাই। এই জন্মভূমি বা মাতৃভূমি আমাদের আলো বাতাস স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করছে। মা যেমন সন্তানকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেন, মানুষ করেন, তেমনি আমরা সবাই এই জন্মভূমিতে জন্মগ্রহণ করে জন্মভূমির আলো বাতাস ছায়ায় স্নেহ মমতায় লালিত পালিত হচ্ছি। তাই শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, তোমরা সবাই জন্মভূমিকে ভালোবাসবে, জন্মভূমির প্রতি হৃদয়ে ভালোবাসাকে লালন করবে এবং আমরা বহু ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে যে স্বাধীনতাকে অর্জন করেছি, বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অর্জন করেছি, আমাদের এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য তোমরা সবাই সর্বদা চেষ্টা করবে। আমরা সব সময়ই যেন এই স্বাধীন রাষ্ট্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা যেন আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি, সে চেষ্টাই তোমরা সবসময় নিয়োজিত থাকবে। মাকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে। তাহলে শিক্ষার্থীরা, এই একটি মাত্র সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর লিখবে, বিদ্যালয় খোলার পর বাড়ির কাজ দেখাবে। তোমরা অনেক বেশি পড়বে, অনেক বেশি লিখবে। যত বেশি পড়বে তত তোমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে,
তোমরা জ্ঞানের রাজ্যে বিচরণ করতে পারবে। আর এভাবেই তোমরা একদিন জ্ঞানের রাজ্যে বিচরণ করতে করতে তোমরা একদিন নিজেকে দেশের একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ও নিরাপদে থাকো। পৃথিবী করোনামুক্ত হোক এই কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।